হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আজব শহর কলকাতার কয়েকটি 2 মার্কের, 3 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন, এবং তার সাথে সাথে উত্তরও তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের কোশ্চেন 5 মার্কের পড়বে, হয়তো সেটা ডিভাইড করে দিতে পারে 2 + 3 = 5। সেই জন্যই আমি 2 এবং 3 এবং 5 মার্কের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব আজকে। দেখো, প্রথম প্রশ্ন, তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাব। প্রাবন্ধিক কোন বিষয়ে প্রবন্ধ লেখার কথা ভেবেছিলেন? প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী ছেলেবেলা থেকেই শুনে এসেছেন যে কলকাতা হলো আজব শহর, কিন্তু বৃদ্ধ বয়সেও তিনি তার প্রমাণ পাননি যে কলকাতা একটা আজব শহর। এই নিয়েই তিনি একটা প্রামাণিক প্রবন্ধ লেখার কথা ভেবেছিলেন। এই আজব শহর কলকাতা সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করেছি। তোমরা চ্যানেল ভিজিট করে অবশ্যই যে প্লেলিস্ট দেওয়া আছে সেই প্লেলিস্টে তোমাদের একাদশ শ্রেণীর গল্প, কবিতা এবং নাটকগুলি তোমরা পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্নে চলে আসছি। প্রশ্ন নাম্বার 2, যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই। এখানে প্রাবন্ধিক যে সমস্যার কথা বলেছেন তার নিজের ভাষায় লেখো। দুর্যোগে পথ না হারালেও সেই পথ হারানোর বেদনা প্রাবন্ধিকের মনের মধ্যে জেগে উঠেছিল। তার কারণ বৃষ্টিতে আর ছাতা কিংবা বর্ষাতে কোনোটাই ছিল না তার। ট্রামে চড়ার মতো শরীরের সক্ষমতাও ছিল না। খরচের ভয়ে তিনি বাস, ট্যাক্সিও চড়তে চাননি। সুতরাং বাড়ি ফেরার চিন্তাটা তার কাছে পথ হারানোর বেদনার মতো মনে হয়েছিল। প্রশ্ন নম্বর 3, কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো। কেন লেখক এই কথা বলেছেন নিজের ভাষায় লেখো। বৃষ্টি বিঘ্নিত কলকাতা শহরে বাড়ি ফিরতে গিয়ে প্রাবন্ধিক সমস্যার মুখোমুখি হন। ছাতা কিংবা বর্ষাতে কোনোটাই ছিল না। ট্রামে ওঠার মতো শরীরের সক্ষমতাও ছিল না প্রাবন্ধিকের। খরচের ভয়ে বাস, ট্যাক্সি চড়তেও নারাজ ছিলেন, অর্থাৎ খরচ হবে বলে তিনি বাস, ট্যাক্সিতে উঠতে রাজি হয়েছিলেন না। এইসব কারণেই বাড়ি ফেরার চিন্তা লেখকের কাছে পথ হারানোর মতো মনে হয়েছে। প্রশ্ন নম্বর 4, এমন সময় সপ্রমাণ হয়ে গেল। কি প্রমাণ হয়েছিল এবং কিভাবে প্রমাণ হয়েছিল? প্রমাণ হয়ে গিয়েছিল যে কলকাতা একটি আজব শহর। কলকাতা শহরের রাস্তার ধারে যখন লেখক দেখেছিলেন সামনে বড় বড় হরফে লেখা আছে ফ্রেঞ্চ বুক শপ, তখন ফরাসি বইয়ের সেই দোকান দেখে তার মনে হয়েছিল যে কলকাতা সত্যি আজব শহর। প্রশ্ন নম্বর 5, তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে। মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। কলকাতা শহরে রাস্তার পাশে হঠাৎ এক বৃষ্টি বিঘ্নিত দিনে লেখক আবিষ্কার করেছিলেন একটা ফরাসি বইয়ের দোকান, এবং তার মনে হয়েছিল যে কোনো ফরাসি নিশ্চিতভাবে পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে এবং তার কাছে যে পয়সাটুকু আছে তা খোয়াবার জন্যই সে ফরাসি বইয়ের দোকান খুলেছে। প্রশ্ন নম্বর 6, বাঙালি প্রকাশকরা বলেন। বাঙালি প্রকাশকরা কি বলেন? সৈয়দ মুজতবা আলী উল্লেখ করেছেন যে বাঙালি প্রকাশকেরা বলে থাকেন শুধু ভালো বই ছাপিয়েই অর্থ রোজগার করা যায় না, তার জন্য রদ্দি উপন্যাসও, মানে বাজার চলতি উপন্যাস বা খারাপ উপন্যাসও প্রচুর পরিমাণে প্রকাশ করতে হয়। 7 নম্বর প্রশ্ন, এই ফ্রেঞ্চ বুক শপ বোধহয় হাতির দাঁতের মতো। মন্তব্যটি ব্যাখ্যা করো। কলকাতার বুকে শুধু ফরাসি বই বিক্রি করে মুনাফা করা অসম্ভব। মুনাফা কথার অর্থ হচ্ছে লাভ। সেই কারণেই লেখকের মনে হয়েছিল যে তার চোখে পড়া ফরাসি বইয়ের দোকানটি বোধহয় হাতির দাঁতের মতো, অর্থাৎ বাইরে ফরাসি বই কিন্তু তার আড়ালে লুকানো আছে অন্য কিছু, যেমন খুশবাই বই হতে পারে, সাজের পীর হতে পারে, লগ্র রেণু হতে পারে, অষ্টরাগ হতে পারে। 8 নম্বর প্রশ্ন, সেই ভরসায় ঢুকলুম। কোন ভরসার কথা বলা হয়েছে? কলকাতার ফ্রেঞ্চ বুক শপে
ফরাসি বইয়ের আড়ালে খুশবাই, সাজের পীর, লধুরেণু, ওষ্ঠরাগ ইত্যাদি পাওয়া যাবে, এই ভরসার কথা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বলেছেন। পরের প্রশ্ন 9 নম্বর, মহা মুশকিল এখানে কোন সমস্যার দিকে ইঙ্গিত করা হয়েছে? কলকাতার ফরাসি বইয়ের দোকানের মেম সাহেব ফরাসিতেই লেখকের সঙ্গে কথা বলতে উদ্যোগী হন, কিন্তু লেখক সে কথাবার্তায় আড়ষ্ট ছিলেন। উল্টো দিকে মেম সাহেব যতবার ইংরেজিতে কথা বলার চেষ্টা করেছেন, দেখা গিয়েছে যে তিনি লেখকের ইংরেজি ঠিকমতো বুঝতে পারছেন না। উল্লিখিত অংশেই এই সমস্যার দিকে ইঙ্গিত করা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, আপনাদের আশীর্বাদে আর শ্রী গরুর কৃপায় প্রসঙ্গটি উল্লেখের কারণ কি? ব্যাকরণের নিয়মকে অগ্রাহ্য করে এবং উচ্চারণের বিধি রক্ষা না করে কলকাতার ফরাসি বইয়ের দোকানের মহিলা ফরাসি দোকানদারদের সঙ্গে প্রাবন্ধিক সাহসের সঙ্গে যেভাবে কথাবার্তা বলতে শুরু করেছিলেন, তা পূর্ব ভূমিকা হিসেবেই কৌতুক করেই তিনি উল্লিখিত প্রসঙ্গটি উত্থাপন করেছেন। 11 নম্বর প্রশ্ন, মেম সাহেব খুশ, এই মেম সাহেব কি, তিনি কি কারণে খুশি হয়েছিলেন? উল্লিখিত অংশে মেম সাহেব বলতে কলকাতার ফরাসি বইয়ের দোকানের মহিলা দোকানদারকে বোঝানো হয়েছে। যেহেতু প্রাবন্ধিক দোকানে ঢুকে তার সঙ্গে ফরাসি ভাষায় কথা বলেছিলেন, সেই কারণে মেম সাহেব অর্থাৎ ওই ফরাসি মহিলা দোকানদার খুশি হয়েছিলেন। প্রশ্ন নম্বর 12, সে ভরসাও দিলেন, কে কি ভরসা দিয়েছিলেন লেখো। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীকে ভরসা দিয়েছিলেন কলকাতার ফ্রেঞ্চ বুক শপের মহিলা দোকানদার। তিনি সযত্নে লেখকের বইয়ের তালিকা টুকে নিয়েছিলেন এবং বই আসামাত্র তাকে খবর দেবেন বলে ভরসা দিয়েছিলেন। প্রশ্ন নম্বর 13, বইয়ের দোকান তার নয়, বইয়ের দোকানটি তাহলে কার? সেখানে বক্তার উপস্থিতির কারণ কি? কলকাতার ফ্রেঞ্চ বুক শপের যে ফরাসি মহিলা দোকানদারকে প্রাবন্ধিক দেখেছিলেন, তিনি জানিয়েছিলেন যে দোকানটি আসলে তার বান্ধবীর অনুপস্থিতিতে তিনি দোকান চালাচ্ছিলেন শুধু ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায়। 14 নম্বর প্রশ্ন, তুলসীদাস বলেছেন, তুলসীদাস কে ছিলেন, তিনি কি বলেছিলেন? ষোড়শ শতকের হিন্দু সন্ত ও কবি ছিলেন তুলসীদাস। তিনি রামচরিতমানস রচনা করেছিলেন। তুলসীদাস বলেছিলেন যে পৃথিবীর রীতি খুব অদ্ভুত। সুরি এখানে দোকানে জাকিয়ে বসে থাকে আর গোটা পৃথিবীর লোক তার দোকানে গিয়ে মদ কেনে, অন্যদিকে দুধওয়ালাকে দুধ বিক্রি করতে হয় মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়ে। 15 নম্বর প্রশ্ন, দোকানে ঢুকে জিজ্ঞেস করলো, কে কি জিজ্ঞেস করেছিল? এক বাঙাল ছোকরা ফ্রেঞ্চ বুক শপে ঢুকেছিল এবং প্রশ্নটি করেছিল। কি প্রশ্ন করেছিল? সে জিজ্ঞাসা করেছিল যে সেখানে কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা। এরপরে 3 মার্কের প্রশ্নগুলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এমন সময় সপ্রমাণ হয়ে গেল। কি প্রমাণ হয়েছিল এবং কোন সময়? সৈয়দ মুজতবা আলীর আজব শহর কলকাতা প্রবন্ধে কলকাতা যে সত্যিই আজব শহর তা প্রমাণ হওয়ার কথাই এখানে বলা হয়েছে। কিভাবে প্রমাণ হলো? প্রবল বৃষ্টির মধ্যে ছাতা বর্ষাতিহীন, বর্ষাতি কথার অর্থ যেটা বর্ষার সময় ব্যবহার করা হয়, রেনকোট টাইপের, প্রাবন্ধিক বাড়ি ফেরা নিয়ে সমস্যায় পড়েন। শারীরিক কারণে ট্রামে উঠতে পারছেন না, আবার বাস ট্যাক্সি চড়তে গেলে বেশি খরচ হয়ে যাওয়ার ভয়ে তিনি ট্যাক্সিতেও চাপছিলেন না। সব মিলিয়ে তার মনের মধ্যে যখন একটা পথ হারানো বেদনা জেগে উঠেছে, সেই সময় তিনি দেখেন সামনে বড় বড় হরফে লেখা আছে ফ্রেঞ্চ বুক শপ। কলকাতা শহরে ফরাসি বইয়ের এই দোকান দেখেই তার উপলব্ধি জন্মায় যে সত্যি কলকাতা একটি আজব শহর। 2 নম্বর প্রশ্ন, সামনে দেখি বড় বড় হরফে লেখা, কি লেখা ছিল তা দেখে প্রাবন্ধিকের মনে কোন ভাবনার জন্ম হয়েছিল? সৈয়দ মুজতবা আলী তার আজব শহর কলকাতা প্রবন্ধের উল্লিখিত অংশে রাস্তার পাশে বড় বড় হরফে ফ্রেঞ্চ বুক শপ লেখা থাকতে দেখেছিলেন। প্রাবন্ধিকের মনে হয়েছিল যে কলকাতা সত্যিই আজব শহর। তিনি ভেবেছিলেন কোনো ফরাসি ব্যক্তি নিশ্চয়ই পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছেন এবং তার কাছে যেটুকু সঞ্চয় আছে তা নষ্ট করার জন্যই তিনি এখানে
ফরাসি বইয়ের দোকান খুলেছেন। প্রশ্ন নম্বর 3, কথাটা যদি সত্য হয়, কোন কথা প্রাবন্ধিক এখানে কোন সংশয় প্রকাশ করেছিলেন? বাঙালি প্রকাশকরা বলে থাকেন যে শুধু ভালো বই ছাপিয়ে অর্থ রোজগার করা যায় না, সেই জন্য প্রচুর সংখ্যায় রদ্দি উপন্যাসও ছাপাতে হয়। এই কথাটির প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। এবার কেন বা কোন সংশয় তিনি প্রকাশ করেছেন? বাঙালি প্রকাশকদের এই কথার পরিপ্রেক্ষিতেই প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী কলকাতায় ফ্রেঞ্চ বুক শপ প্রতিষ্ঠার সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। ভালো বই ছাপিয়ে যদি অর্থ রোজগার না করা যায়, তাহলে কেবল ফরাসি বই বিক্রি করে কিভাবে ওই দোকানটি মুনাফা করবে, তা নিয়েই তার প্রবল সংশয় ছিল। 4 নম্বর প্রশ্ন, তাই আন্দাজ করলাম, কোন পরিপ্রেক্ষিতে প্রাবন্ধিক কি আন্দাজ করেছিলেন? প্রকাশকরা যেখানে ভালো বই ছাপিয়ে অর্থ উপার্জন করতে পারবেন না বলে রদ্দি উপন্যাস ছাপানোর কথা বলেন, সেখানে কলকাতায় ফরাসি বইয়ের দোকান কি করে লাভ করবে তা নিয়ে লেখক সংশয়ী ছিলেন। এই পরিপ্রেক্ষিতেই তিনি সেই দোকানের উদ্দেশ্য সম্পর্কে কিছু আন্দাজ করেছিলেন। প্রাবন্ধিক আন্দাজ করেছিলেন যে ফরাসি বইয়ের দোকানটি সম্ভবত হাতির দাঁতের মতো, যা শুধু দেখবার জন্য, চিবোবার জন্য রয়েছে অন্য গোপন হাত। অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও পোস্টার টাঙানো থাকে ফ্রেঞ্চ বুক শপ, তার ভিতরে গিয়ে হয়তো রদ্দি বই পাওয়া যাবে, যেমন খুসবাই, সাজের পীর, লোধরেনু, অষ্টরাগ ইত্যাদি চটুল ধরনের বই পাওয়া যাবে। 5 নম্বর প্রশ্ন, আজব শহর কলকাতায় বটে, কেন প্রাবন্ধিকের এই ধারণা হয়েছে? লেখো। কলকাতায় ফ্রেঞ্চ বুক শপ দেখে প্রথম থেকেই শুধু ফরাসি বই বিক্রি করে কিভাবে দোকানে মুনাফা করবে তা নিয়ে প্রাবন্ধিক সংশয়ী ছিলেন। তিনি প্রত্যাশা করেছিলেন যে দোকানে ফরাসি বইয়ের আড়ালে হয়তো খুসবাই, সাজের পীর, লোধরেনু, অষ্টরাগ ইত্যাদি পাওয়া যাবে। এই ভরসায় দোকানে ঢোকার পরেই তিনি বিস্মিত হয়ে দেখলেন যে শুধু ফরাসি বই বিক্রি করেই দোকানদার পয়সা উপার্জন করতে চায়। দোকানে রয়েছে প্রচুর পরিমাণে ফরাসি বই, যার কিছু সাজানো আছে, কিছু এলোমেলোভাবে ছড়ানো। দোকানদারের সেই সাহস দেখেই প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলীর মনে হয়েছিল কলকাতা সত্যি একটি আজব শহর। এবার আমরা 5 নম্বরের প্রশ্ন পড়ব। কলকাতায় এসে বাঙালি হয়ে গেছে, কার সম্পর্কে কথা বলা হয়েছে এবং কেন? কলকাতার ফ্রেঞ্চ বুক শপ এর ফরাসি মহিলা দোকানদার সম্পর্কে প্রাবন্ধিক এই কথা বলেছেন। ফরাসি বইয়ের দোকানটিতে ছিল অজস্র ফরাসি বই, যার কিছু সাজানো গোছানো আর কিছু যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যা দেখে প্রাবন্ধিকের মনে হয়েছে যে ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গেছে, বাঙালি দোকানদারদের মতোই বইগুলো সাজিয়েছে। 2 নম্বর প্রশ্ন, সুখ দুঃখের 2-4টে কথাও বলে ফেললেন, কে কি কথা বলেছিলেন? লেখো। সৈয়দ মুস্তফা আলীর আজব শহর কলকাতা প্রবন্ধে সুখ দুঃখের 2-4টে কথা বলেছিলেন কলকাতার ফ্রেঞ্চ বুক শপ এর ফরাসি মহিলা দোকানদার। প্রাবন্ধিকের সঙ্গে ফরাসি ভাষায় কথা বলার আনন্দে সেই ফরাসি মহিলা দোকানদার বলেছিলেন যে মাত্র 3 মাস তিনি এদেশে এসেছেন, সে কারণ তিনি ইংরেজি যথেষ্ট জানেন না, তবে কাজ চালানোর মতো জানেন। আর বইয়ের দোকানটি তার এক বান্ধবীর নিজের নয়, সেই বান্ধবীর অনুপস্থিতিতে শুধু ফরাসি ভাষা সাহিত্যের প্রচার করার জন্যই তিনি দোকানে বসেছেন। 3 নম্বর প্রশ্ন, বুঝলুম কথা সত্যি, প্রাবন্ধিকের যে কথা সত্যি বলে বুঝেছিলেন তার নিজের ভাষায় লেখো। প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী তার আজব শহর কলকাতা প্রবন্ধেই তুলসীদাসের একটি কথাকে সত্য বলে উপলব্ধি করেছিলেন। তুলসীদাস বলেছিলেন যে পৃথিবীর রীতি খুব অদ্ভুত, এখানে সুরি দোকানে জাঁকিয়ে বসে থাকে আর গোটা পৃথিবীর লোক সেখানে গিয়ে মদ কিনে আনে। অন্যদিকে যে দুধ স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, সেই দুধ লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দুধওয়ালাকে বিক্রি করতে হয়। সেই রকম পৃথিবীর শিল্প সংস্কৃতির পীঠস্থান প্যারিস থেকে ফরাসিদের নিজেদের সম্পদ বিক্রি করতে যেতে হচ্ছে অন্যান্য দেশে। 4 নম্বর প্রশ্ন, স্মরণ করিয়ে দিলে, কলম ফুরিয়ে গেছে, কে স্মরণ করিয়ে দিয়েছিল এবং এর তাৎপর্য কি? ভোরের কাক কা কা ডাকে প্রাবন্ধিককে স্মরণ করে দিয়েছিলেন যে কলম ফুরিয়ে গেছে। প্রকৃতপক্ষে প্রাবন্ধিকের আগ্রহ ছিল নুরনবার্গের মোকদ্দমার দলিল দস্তাবেজের উপর ভিত্তি করে হিটলারের চরিত্র
বর্ণনা বিষয়ক একটি বইকে পাঠকের সঙ্গে পরিচয় করানো। এই বইয়ে স্পষ্ট ছিল হিটলার সম্বন্ধে তার শত্রু ফরাসিরা কী ভাবত সেটাও, কিন্তু গৌরচন্দ্রিকা অর্থাৎ ভূমিকা অর্থাৎ বই বিষয়ে উপস্থাপনার ভূমিকা শেষ হতে না হতেই রাত শেষ হয়ে যায়, ফলে প্রাবন্ধিককে বাধ্য হয়ে সেদিনের মতো লেখা শেষ করতে হয়। 5 নম্বর প্রশ্ন, আমার মনে বড় আনন্দ হলো। কি দেখে কেন প্রাবন্ধিকের মনে আনন্দ হয়েছিল? কলকাতার ফ্রেঞ্চ বুক শপে লেখকের উপস্থিতকালে একটি বাঙাল ছোকরা সেখানে এসেছিল এবং জিজ্ঞেস করেছিল যে সেখানে কমার্শিয়াল আর্ট বিষয়ে কোনো বই আছে কি না, যা শুনে লেখকের মনে অত্যন্ত আনন্দ হয়েছিল। বাঙালি ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে, এটাই ছিল লেখকের আনন্দের মূল কারণ। তিনি অনুমান করেছিলেন যে বাঙালি আত্মিকভাবে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। 6 নম্বর প্রশ্ন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতার সঞ্চয় করলেন? বৃষ্টি থেকে পরিত্রাণ বা রেহাই পাওয়ার জন্য লেখক যখন দুশ্চিন্তাগ্রস্ত, এরকম সময়ে তার চোখে আসে বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ। তা দেখে লেখকের প্রাথমিকভাবে মনে হয়েছিল যে কোনো ফরাসি নিশ্চিতভাবেই পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে, আর তার যা সামান্য পয়সা আছে সেটাকে নষ্ট করার জন্য বইয়ের দোকান খুলেছে, অথবা এই দোকান হলো হাতির দাঁতের মতো শুধু দেখানোর জন্য, চিবানোর দাঁত রয়েছে লুকোনো। অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুক শপ লেখা আছে, ভিতরে গিয়ে পাওয়া যাবে হয়তো। দোকানের ভিতর ঢুকে লেখক আশ্চর্য হয়ে দেখেন যে সেখানে শুধু ফরাসির বই, যা কিছু সাজানো গোছানো এবং কিছু যত্রতত্র ছড়ানো। কলকাতার বাঙালি দোকানদারদের মতো করেই বইগুলো সাজানো রয়েছে। দোকানের ফরাসি মেম সাহেব ফরাসি ভাষাতেই লেখকের কাছে জানতে চেয়েছিলেন যে তিনি কী ধরনের বই চান। দীর্ঘকাল ফরাসিতে অনভ্যস্ত থাকায় লেখক ফরাসি ভাষায় কথোপকথনে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, কিন্তু দোকানের মেম সাহেব লেখকের ইংরেজি ভালোভাবে বুঝতে পারছিলেন না, তাই লেখককে ফরাসিতে কথা বলার অনুরোধ জানান। এরকম পরিস্থিতিতে সাহস সঞ্চয় করে লেখক তার 10 বছরের পুরনো অনভ্যাসকে টপকে ফরাসিতে কথাবার্তা শুরু করেন এবং মেম সাহেব তাতে বাহবা দেন। একে কথকের ফরাসি জাতির সহজাত উদারতা বলে মনে হয়। অতঃপর সেই দোকানদার মেম সাহেব লেখকের বইয়ের ফর্দ টুকে নেন এবং প্রতিশ্রুতি দেন বই আসামাত্র লেখককে খবর দেবেন। কথাবার্তার সূত্রে জানা যায় যে বইয়ের দোকান প্রকৃতপক্ষে সেই মেম সাহেবের বান্ধবীর। তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা এবং সাহিত্যের প্রচার কামনায় তিনি দোকানে বসে আছেন। এর মধ্যে এক বাঙালি যুবক কমার্শিয়াল আর্টের বইয়ের সন্ধান করতে আসায় লেখক আনন্দিত হয়ে পড়েন। এর মধ্যেই নুরেমবার্গের মোকদ্দমা দলিল দস্তাবেজের উপর ভিত্তি করে হিটলারের চরিত্র বর্ণন বিষয়ক একটা বই তিনি পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।